জাকসু নির্বাচনে ভোট গণনা চলছে এখনো। শিক্ষিকা জান্নাতুলের মৃত্যুতে ক্যাম্পাসে শোকাবহ পরিবেশ, মরদেহ নেওয়া হচ্ছে পাবনায়। কখনোই উনি যে একজন টিচার ওই দূরত্বটা রাখতেন না। আমরা খুবই মর্মাহত। ব্যাচের পক্ষ থেকে, আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে চারুকলার একমাত্র টিচার উনি, এখানকার স্টুডেন্ট ছিল প্লাস টিচার। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও ফেব্রুয়ারিতে যথাসময়েই নির্বাচন। মাগুরায় প্রেস সচিব, সফল হবে না ভোট বানচালের ষড়যন্ত্র। নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবে, এটা হবে না। সরু রাস্তা আর ঝুঁকিপূর্ণ বাঁকে মরণ ফাঁদ বনপাড়া হাটি কুমরুল মহাসড়ক। দিনাজপুরে বেহাল সড়ক মেরামতে এলাকাবাসীর উদ্যোগ। রাস্তা যে কোনো পাশ দিয়ে আসতে চান দাউদপুরে আসতে পারবেন না, যেমন একটা মানে ছিটমহলের মতো জায়গা। আমাদের দুঃখের কথা বলে শেষ করতে পারবো না, এমন দিন গেছে আমাদের মানে কান্না আসে যায় চোখে। উপর মহলেরা খালি চালাকি করে যে এবার নয় এবার নয় এবার। দিনে নদী পাড়ের মাটি, রাতের আধারে কীর্তনখোলা থেকে বালু উত্তোলনের হিড়িক। ভাঙন আতঙ্কে অনেকে, হুমকিতে প্রাণ প্রকৃতি। ভাঙতে যাচ্ছে যে রেজাল্ট চলে দিন রাত 24 ঘন্টা ভাই। জমি জমা সবই আমাদের নদীতে বিলীন হয়ে গেছে একাধিক বার। আমাদের এই 4 বারের পর আমরা এখানে পাড়ে জমছি। দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির ব্যস্ততা, কাঁচামালের খরচ নিয়ে গোপালগঞ্জের কারিগরদের দুশ্চিন্তা। আদি পেশা টিকিয়ে রাখাই চ্যালেঞ্জ। পর্যায়ে কাজ শেষ, তারপরে এখন দোমাইটির কাজ শুরু করছি। 5টা বানাইছি, আর 8টা বানাতে হবে, বুঝছে? সবকিছুর দাম। জাকসু নির্বাচনে হল সংসদের ভোট গণনা চলছে। গত 18 ঘন্টায় 18টি হলের ফল গণনা শেষ হয়েছে। বাকি 3টি হলের গণনা চলমান। গতকাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয়। এই কারণে নির্বাচনের প্রায় 18 ঘন্টা বেরিয়ে গেলেও হল সংসদের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। ভোট গণনার গতি অনুযায়ী সন্ধ্যার মধ্যে শেষ হবে হল সংসদের ফলাফল নির্ধারণ। এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। এদিকে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা নিয়ে ক্ষোভ জানান রিটার্নিং কর্মকর্তা ডক্টর সুলতানা আক্তার। কাউন্টিং হয়ে আরো 3 দিন লাগবে। শিক্ষকের কি পরিবার নাই, তার কি শারীরিক অসুস্থতা, মানসিক স্ট্রেস নাই? এটা আমরা চাই না, আমরা মেশিনের মাধ্যমে হতে হবে। তাহলে আমরা রিটার্নিং কর্মকর্তারা আমরা এটা করতে পারবো না। দর্শক, এই মুহূর্তে সিনেট ভবনের সামনে কথা বলছেন শিবিরের জিএস প্রার্থী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। একটি ঘটনাকে কেন্দ্র করে তারা যেভাবে ফ্রেমিং করেছে, শিবিরের উপর দায় চাপিয়ে দিয়েছে এবং মব তৈরি করে সেখানে হট্টগোল তৈরি করেছে, নির্বাচন পরিবেশ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। আমরা দেখতে পেয়েছি 21 নং হল এবং তাজউদ্দিন হলে তারা জোরপূর্বক কিভাবে কেন্দ্র দখল করার জন্য কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছেন। আমরা দেখতে পেয়েছি বাকছাস এবং ছাত্রদল দুজন মিলে নির্বাচনের ওএমআর মেশিনের ব্যালট পেপারের যে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে তারা জামাতপন্থী ট্যাগ দিয়ে ওএমআর বাতিল করার ট্রাই করছেন। আপনাদের যদি জামাতপন্থী কোনো কিছু থাকে, আপনারা দেখতে চাইবেন ওই ডিভাইসটা ওকে আছে কিনা, ডিভাইসে কোনো সমস্যা আছে কিনা, সেটা আপনাদের কনসার্ন হওয়া উচিত ছিল। কিন্তু আপনারা জামাতপন্থী কিনা সেটা নিয়ে কনসার্ন জানাচ্ছেন। আমরা কিন্তু বলেছি সেই জায়গা থেকে, কিন্তু পরবর্তীতে দেখতে পেয়েছি সেটি জামাতপন্থী নয়, বরং বিএনপি পন্থী একজন ছিলেন। সেই ওএমআর বাতিল করা প্রশাসন তার মনে হচ্ছে যেন তার অভিমানী সন্তানের অভিমান ভাঙাতে সেইটি তারা মেনে নিয়েছেন এবং ওএমআর বাতিল করে দিয়েছেন সম্পূর্ণ অমানবিকভাবে এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে। তার গ্লানি এখন আমরা টানছি। এখন পর্যন্ত যারা রিটার্নিং অফিসার রয়েছেন, যারা ভোট এখনো গণনা করছেন, তাদের নাভিশ্বাস উঠে গিয়েছে, তারা সব অসুস্থ হয়ে পড়ছেন। ইভেন আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা সব অসুস্থ হয়ে পড়ছেন। এটি কোনোভাবে প্র্যাকটিক্যাল না যে মাত্র হল সংসদ শেষ হয়েছে, এখনো সেন্ট্রাল প্যানেল বাকি রয়েছে, এটি আজকের মধ্যে শেষ করা সম্ভব হবে। আমরা কিছু গুরুতর অভিযোগ আপনাদেরকে করতে চাই। প্রথমত, প্রশাসনের মধ্যে একটি গ্রুপ রয়েছে যারা ঠুনকো অজুহাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনকে স্থগিত করতে চায়। এই ছাত্রদলের এই ঠুনকো অজুহাতে তারা ওএমআর মেশিন যেমন বাদ দিয়েছে এবং আমরা এই
অভিযোগগুলো দিয়ে তারা আসলে একই সাথে নির্বাচনকেও বানচাল করতে চাচ্ছে। দ্বিতীয়ত, নির্বাচন বানচালে মূলত ইন্ধন দিচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিএনপি নেতা নজরুল সাহেব, মাফরুজ সাত্তার সাহেব, যারাই মূলত নির্বাচনের এই অব্যবস্থাপনা, সমগ্র অব্যবস্থাপনার জন্য দায়ী ছিলেন। তৃতীয়ত, বিএনপি নেতা নজরুল স্যার তিনি একটি মেয়েদের একটি হলে প্রভোস্ট হয়েও অন্য হলে ঢুকে তিনি মব সৃষ্টি করেছেন এবং নির্বাচন বন্ধ রাখার জন্য, সাময়িক স্থগিত রাখার জন্য তিনি দায়ী ছিলেন। ভোট গণনা এখন কোন পর্যায়ে রয়েছে? দ্রুত শেষ করতে কোনো ধরনের নির্দেশনা কি এসেছে? ভোট গণনা সেই 18টিতেই ঠেকে আছে, অর্থাৎ এখনও 3টি হলের ভোট গণনা বাকি রয়েছে, যার মধ্যে যেহেতু একটি হল রিটার্নিং অফিসার এসে তিনি ক্ষোভ জানিয়েছেন এবং তারা বলেছেন যে এই ধরনের যে হাতে গোনা বা ম্যানুয়াল পদ্ধতি, সেই সনাতন পদ্ধতিতে তারা আর ভোট গুনতে চান না। যেহেতু একজন সহকর্মীকে তারা এর মধ্যে হারিয়েছেন, অতিরিক্ত কাজের চাপের কারণেই তার মৃত্যু হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় এড়াতে পারে না বলে তিনি অভিযোগ করেছেন। সেই কারণে তিনি চলে গেছেন এবং এখন যেটি দেখতে পাচ্ছেন সবাই অলস সময় কাটাচ্ছে, অর্থাৎ এখন 3টি হল বাকি রেখে এখন পর্যন্ত সবাই যে যার মতো করে আছেন, কারণ এখনও ভোট গ্রহণ বা ভোট গণনা বন্ধ রয়েছে। আমরা কিছুক্ষণ আগে যতটুকু জানতে পেরেছি যে সাধারণ শিক্ষার্থীরা তাদের ক্ষোভ জানিয়েছেন এবং বিভিন্ন প্যানেল, যেসব প্যানেলগুলো তারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তারা এটিকে ক্ষোভ জানিয়েছে এবং বলেছে যে এখন থেকে যতটুকু ভোট গণনা বাকি রয়েছে সেগুলো যদি ওয়েবার পদ্ধতিতে যদি করানো হয় তাহলে তারা আন্দোলন গড়ে তুলবেন এবং এটির বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। সেই কারণে সবাই বসে আছেন একটি সিদ্ধান্তের জন্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি সিদ্ধান্ত দেন সেক্ষেত্রে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও আপাতত ভোট গ্রহণ বা ভোট গণনা বন্ধ রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি একটি সভা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা নির্বাচন সংশ্লিষ্ট যারা রিটার্নিং অফিসারের নেতৃত্বে নির্বাচন কমিশন করার কথা রয়েছে, তারপর এটি সিদ্ধান্ত আসবে যে এটি কি হাতে গুণ বা সনাতন পদ্ধতিতে গোনা হবে নাকি ওইবার পদ্ধতিতে গোনা হবে। নিশ্চয়ই সেই আপডেটগুলো আপনার মাধ্যমে জানাতে পারবো দর্শকদের। ধন্যবাদ আপনাকে। জাকসু হল সংসদ নির্বাচনের ভোট গণনার সময় মৃত্যু হলো বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় হাসপাতালে। তবে চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেন তিনি। শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। রাতে গণনার মাঝে বাসায় গিয়ে সকালে আবারও এসে যোগ দেন। এর অল্প সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ হয়ে পড়ার পরপরই নেওয়া হয় সাভারের এনাম মেডিকেলে। এ সময় দায়িত্বরত চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই জান্নাতুল ফেরদৌস মৃত্যুবরণ করেছেন। এদিকে প্রিয় শিক্ষিকা জান্নাতুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে। তাকে শেষ বিদায় জানাতে বেলা 11টা থেকে চারুকলা বিভাগের সামনে ভিড় করতে থাকেন শিক্ষার্থী সহকর্মীরা। বেলা 1টায় জান্নাতুল ফেরদৌসের নিথর দেহ নিজ বিভাগের সামনে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। এ সময় আবেগাপ্লুত হয়ে প্রিয় শিক্ষিকার স্মৃতিচারণও করেন তারা। চারুকলার একমাত্র টিচার উনি, এখানকার স্টুডেন্ট ছিল প্লাস টিচার, সেক্ষেত্রে ব্যাপারটা খুবই ব্যথিত হয়ে করেছে আমাদেরকে। ছোট থেকে বিষয়ে আমরা ম্যামের কাছে গেছি, ম্যাম সবসময় আমাদেরকে সাহায্য করছে, কখনোই ফেরায় দেয়নি। ভোট গণনা প্রক্রিয়া যখন রাত অবধি, ভোর অবধি, সকাল অবধি চলতে থাকে, তখন তার শারীরিক সক্ষমতার জায়গায় কতটুকু সে এডুকেট ছিল আমরা বলতে পারবো না। আসা মাত্রই আমরা আমাদের ইমিডিয়েটলি দেখলাম যে ওনার পালস, বিপি বা অন্যান্য যে সাইনগুলো, ওগুলো কিছুই পাচ্ছিলাম না, ভাইটাল সাইনগুলো। পরবর্তীতে আমরা ইসিজি করে কনফার্ম হতে পারি যে উনি মারা গেছে। বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জান্নাতুল ফেরদৌসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান শোক প্রকাশ করে বলেন, জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ও বিচক্ষণ শিক্ষককে হারালো। তার এই অকালে বিদায় হওয়া আমাদের সকলের জন্য একটা মেসেজ যে আমরা যে যাই করি না কেন শেষ পর্যন্ত আমাদের চলেই যেতে হবে। সেই জন্য সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়গুলো প্রত্যেকটি ব্যক্তি মাথায় রেখে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের বিদায়টা হচ্ছে অনেক বেশি সুন্দর হবে এবং পরকালে সেটা আমাদের স্বস্তির কারণ হবে। জানাজা শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষিকা জান্নাতুলের মরদেহ পাবনায় নেওয়া হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
দর্শক, ভোট গণনায় দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মরদেহ এখন নেওয়া হচ্ছে পাবনায়। এ বিষয়ে আরও জেনে নিতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী কলিট তালুকদার। কলিট, মরদেহবাহী অ্যাম্বুলেন্স কটা নাগাদ পৌঁছতে পারে? জানাজা দাফন কোথায় হবে কিছু জানতে পেরেছেন কিনা? হ্যাঁ শাহন, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পিছনে যে বাড়িটি দেখছেন রাবিয়া ভিলা, সেই বাড়িতে আসলে জান্নাতুল ফেরদৌস মৌমিতা তাদের বাড়ি। আমরা যতটুকু খবর পেয়েছি সেই ফেরি যোগে আরিচা দিয়ে কাজিরহাটে দিয়ে আসবে এবং ফেরিটি সেই আরিচা থেকে ফেরিটি ছেড়েও দিয়েছে, তার মরদেহবাহী যে গাড়িটি সেটি রওনা দিয়েছে। আমরা আশা করছি 8টা নাগাদ তার মরদেহ তার বাড়িতে এসে পৌঁছবে। আমি তার স্বজনের কাছে জানতে চাই আসলে এই মরদেহ কখন জানাজা হবে এবং কখন কোথায় কিভাবে দাফন হবে। ধন্যবাদ। মরদেহটা আমরা আশা করছি 7টার মধ্যেই ইনশাল্লাহ পাবনাতে পৌঁছবে এবং পাবনা কাচারিপাড়া জামে মসজিদে এখানে তার জানাজা সম্পন্ন হবে এবং জানাজা সম্পন্ন হওয়ার পরে তাকে আরিফপুর সদর গোরস্থান যেটা আছে সেই সদর গোরস্থানে তাকে দাফন করা হবে এবং আমরা আশা করছি যে 9টার মধ্যে দাফন ইনশাল্লাহ সম্পূর্ণ করা যাবে। শাওন, আসলে যেটি শুনছিলেন যে সেই মৌমিতা যে পাবনার মেয়ে, তার আসলে কিছুদিন আগেই তার বিবাহ হয়েছে এবং তাকে কিন্তু সে যে বিয়ের পরে যে স্বামীর হাতে তুলে দেওয়া সেই চলন কিন্তু এখনো হয়নি এবং সে বাবা মার একমাত্র সন্তান ছিলেন। সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন এবং সেখান থেকে তিনি শিক্ষকতা শুরু করেছেন। শাওন, কলিট, খুবই দুঃখজনক একটি খবর আসলে। ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে জাতীয় নির্বাচন। মাগুরায় কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে জেলার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসার কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে সফল হবে না। পরে শহরে সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রেস সচিব। বলেন, আসন্ন দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ হয় সেজন্য সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা নিচ্ছে সরকার। নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। মরণ ফাঁদে পরিণত হয়েছে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের 51 কিলোমিটার। রয়েছে ঝুঁকিপূর্ণ বেশ কয়েকটি বাঁক, সাথে সরু রাস্তা, যানবাহনের মাত্রাতিরিক্ত গতি আর ওভারটেকিং এর কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। নাটোরের সড়ক ও মহাসড়কের ভোগান্তি নিয়ে নাজমুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক, যানবাহনের বেপরোয়া গতি আর একের পর এক দুর্ঘটনায় এই মহাসড়কটি চলাচলকারীদের কাছে পরিণত হয়েছে মরণপথে। নাটোরের বনপাড়া থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত 51 কিলোমিটার দীর্ঘ এই সড়ক সোনা মসজিদ, হিলি স্থলবন্দর কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভারী যানবাহনও এই মহাসড়ক ধরেই চলাচল করে। এই রাস্তায় গতিসীমা প্রতি ঘন্টায় 80 কিলোমিটার সত্ত্বেও বেশিরভাগ গাড়ি চলে 100 থেকে 120 কিলোমিটার গতিতে। ফলস্বরূপ প্রায়ই ঘটে দুর্ঘটনা। অনেক ঝুঁকিপূর্ণ কিছু বাঁক রয়েছে, যেই বাঁকগুলোর কারণে এবং ওভার স্পিডে গাড়ি চালানোর কারণে এইখানে প্রতিনিয়ত অনেক বড় বড় দুর্ঘটনা ঘটছে। এখানে ওভারটেকিং বা অতিরিক্ত গতি থাকার কারণে সেটা ওভারটেকের সময় দেখা যাচ্ছে গতিরোধ করতে পারে না, তখন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবল থেকে বাঁচার জন্য 4 লেন হওয়া অত্যন্ত জরুরি। কথা হয় এই পথে চলাচলকারী ভারী ও মাঝারি যানবাহনের চালকদের সাথে। দুর্ঘটনার কারণ ও প্রতিকারের কথা জানান তারা। স্লো যান যেগুলো হলো এই যে রিক্সা, অটো রিক্সা, এই যে মোটরসাইকেল, এই যে মোটরসাইকেল চলে গেল, এগুলো এই জিনিসগুলো যদি রোধ করা যায় তাহলে কিছুটা কম। কিছু কিছু আমাদের ড্রাইভার সাহেব আছে ডান বাম বুঝে না, সিঙ্গেল বুঝে না, এ কারণে ওর দুর্ঘটনাটা বেশি হয়। গাড়িটা যদি আমি আমার নিয়ন্ত্রণ রেখা চালাইতে পারি, চালাই সচেতনভাবে চালাই, তাহলে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটবে না। দুর্ঘটনা রোধে নানা উদ্যোগের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, মহাসড়কটি 4 লেন করা সহ দুপাশে সার্ভিস লেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দুর্ঘটনার হার অনেকটাই কমবে বলে আশা তাদের। সচেতনমূলক কার্যক্রম অব্যাহত আছে। আমরা লিফলেট বিতরণ করি মহাসড়কের দুর্ঘটনা প্রতিরোধ কল্পে। আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা মোবাইল টিম
চলমান আছে। আমরা মোবাইল টিমের মাধ্যমে প্রতিনিয়ত আমরা রাস্তাঘাটে টহল দিই। ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর প্রজেক্টের আওতায় ফেজ ওয়াইজ বাস্তবায়নের প্রক্রিয়াতে রয়েছে। ঈশ্বরদী হয়ে বনপাড়া এবং বনপাড়া হয়ে হাটি কমরুল পর্যন্ত এটি 4 লেন এবং উভয় পাশে সার্ভিস লেনও সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। আমরা আশা করতেছি অতি দ্রুত প্রকল্পটি পাস হবে। প্রতিনিয়ত দুর্ঘটনার কারণে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কটি মৃত্যুফাতে পরিণত হয়েছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে ঝুঁকিপূর্ণ বাঁক সম্প্রসারণ, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং মহাসড়কটি 4 লেনে উন্নতি করলে এই দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। জনপ্রতিনিধিদের বারবার বলেও কাজ না হয় সড়ক সংস্কারে নেমে পড়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার বাসিন্দারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে দ্রুত সংস্কার হবে রাস্তাটি, কিন্তু কতদিন পরে সংস্কার শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তায় স্থানীয়রা। মোবাইল আর ইজি বাইকের লাইট জ্বালিয়ে কাদামাখা সড়ক মেরামতে ব্যস্ত গ্রামবাসী। রাতের এমন দৃশ্য দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর গ্রামে। কেউ মাটি কেটে রাস্তার গর্ত ভরাট করছেন, কেউ রাস্তা সমানে ব্যস্ত। স্বেচ্ছাশ্রমে নিজেদের সড়ক নিজেরাই ঠিক করছেন গ্রামবাসী, নইলে হাঁটা চলার সুযোগই থাকছে না। যখন বৃষ্টি হয় তখন আর নিজের ইচ্ছা থাকে না যে আমি খামারটাকে রাখি। রাস্তা যে কোনো পাশ দিয়ে আসতে চান দাউদপুরে আসতে পারবেন না, যেমন একটা সিট মহলের মতো জায়গা। স্কুলে বাচ্চারা যেতে পারে না, কোনো অসুস্থ রোগী নিয়ে যেতে পারি না। আমাদের দুঃখের কথা বলে শেষ করতে পারবো না, এমন দিন গেছে আমাদের কান্না আসে যায় চোখে। সামান্য বৃষ্টিতে কাদায় একাকার হয়ে পড়ে সড়কটি। জনপ্রতিনিধিদের কাছে বারবার ধর্ণা দিয়েও কাজ হয়নি। রিক্সা, ভ্যান চলাচল তো দূরের কথা, মানুষের চলাচলও বন্ধ হওয়ার পথে। সবচেয়ে বেকায়দায় পড়তে হয় রোগীদের হাসপাতালে নিতে। গাড়ি উল্টে যায়, চেয়ারম্যান ক ভোট দেয়, সে রাস্তা পাকা হয় না। আমাদের নিজের টাকা দিয়ে রাস্তাগুলা মনে করে ঠিক করতেছি। কৃষিপূর্ণ যে নিয়ে যাবো তার কোনো পরিবেশ নাই, ওই জন্য এখন কি করবো, নিজে পরিশ্রম করে রাস্তাঘাট ঠিক করতেছি। উপর মহলারা খালি চালাকি করে যে এবার নয় এবার আগামী হবে, এই চালাকি করে করে আমাদের কাছে খালি ভোট নিয়ে যায়। এলাকাবাসীর এই উদ্যোগে টনক নড়েছে স্থানীয় প্রশাসনের, বলছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সরজমিনে পাঠিয়েছিলাম, তো উনি দেখে এসেছেন। পূর্বতন অর্থ বছরগুলোতে আপনার বার্ষিক যে উন্নয়ন কর্মসূচি এডিপি যেটা বলি, সেইখান থেকে কিছু দূর আমরা ধাপে ধাপে আমরা রাস্তাটি পাকাকরণের ব্যবস্থা করছি। গ্রামীণ এই সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করেন প্রায় 5000 মানুষ। শরীফ ফারুকি, যমুনা নিউজ। সুন্দরবনের ডাকাত দল রাঙা বাহিনীর হাতে জিম্মি 9 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। অস্ত্রসহ আটক করা হয়েছে 2 জনকে। সকালে কোস্টগার্ড জানায় বৃহস্পতিবার রাতে আদাসকি এলাকায় কিছু জেলেকে অপহরণ করেছে রাঙা বাহিনী। এমন তথ্যের ভিত্তিতে ভোরে অভিযান চালানো হয়, উদ্ধার করা হয় অপহৃত 9 জেলেকে। অভিযানে বন্দুক, কার্তুজ, দেশীয় অস্ত্রসহ 2 সদস্যকে আটক করে কোস্টগার্ড। আটক হওয়া নাসির বাগেরহাট ও মিন্টু খুলনার বাসিন্দা। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। ঝালকাঠিতে ব্যাঙের ছাতার মতো বাড়ছে সমবায় সমিতি। 5 শতাধিক সমিতি আছে জেলা জুড়ে। প্রথমে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে নেওয়া হয় গ্রাহকদের টাকা, এরপর সব গুটিয়ে লাপাত্তা হয়ে যায় চক্রটি। প্রায় 150 সমিতি এরই মধ্যে শত শত মানুষের টাকা আত্মসাৎ করে পালিয়েছে। কিছুদূর পরপরই দেখা যায় এরকম সমবায় সমিতির অফিস, বেশিরভাগেরই আবার অফিসে ঝুলছে তালা। ঝালকাঠির 4 উপজেলায় রেজিস্ট্রেশন নেয়া সমবায় সমিতির সংখ্যা 565টি। এর মধ্যে বর্তমানে চলমান রয়েছে 410টি। বাকি বন্ধ থাকা প্রায় 150 সমবায়ের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। নগদ 3.5 লাখ টাকা এবং পার্থ সারথী সমবায় সমিতিতে আমার 4 লাখ টাকা। অবসরের টাকাটা আমি রাখছি, এখন আমি অসহায় পড়ছি। স্বাস্থ্য অফিসে 1,05,000 টাকা ছিল, তারা নিয়ে পালাই গেছে। আরো কর্মী ম্যানেজারেরা বলছে যে পাওয়া যাবে, লোক আপনাকে কোনো চিন্তা নাই। গরু বিক্রি করিয়া আমি 30,000 টাকা জমা করছি, যে এই 30,000 টাকা যদি 60,000 পাই তো আমি আর একটু বেরোবে। এই গ্রামের এমন কোনো লোক নাই যার কম বেশি টাকা না আছে। সেই টাকা নিয়ে আজকে এই সমিতি লোকজন উধাও। ভুক্তভোগীরা বলছেন অল্প সময়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে মানুষের টাকা হাতিয়ে নিয়েছে সমবায় সমিতি চক্র। এরপর অফিস বন্ধ করে গা ঢাকা দিয়েছে চক্রের সবাই। সমিতির ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়ে দিশেহারা অনেকে। 5.5 লাখ টাকা
আমি মানে জমা রাখছি, আমার সেই টাকা না দিয়ে তারা কোথায় মানে উর্ধ হয়ে গেছে। ডিপিএস তাইতে আমার হয়েছে 2,40,000 টাকা হয়েছিল, সেই সমিতি পালাই গেছে। মানুষের চাপে মানুষের টাকা পাবে, এই চাপ দিয়েছে চারিদিক দিয়ে, তাই পালাই গেছে। জেলা সমবায় কর্মকর্তা জানালেন, বেশিরভাগ সমিতি নিয়মনীতি না মেনে সুদের ব্যবসা করছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি। কিছু সমবায় সমিতির কর্তৃপক্ষ সুদের ব্যবসা করে। সুদের ব্যবসার ব্যাপারে আমি বারবারই নিষেধ করতেছি যে এইভাবে সমবায় আইন কানুন না মান্য সমবায় করা ঠিক না, সমবায় করা সঠিক নয়। সঠিকভাবে আইন কানুন জেনে সমবায় সমিতি করেন, সুদ নির্ভর কোনো সমবায় সমিতি করা চলবে না। অসাধু চক্রটিকে আইনের আওতায় এনে লোপাটকৃত অর্থ ফিরিয়ে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বরগুনার বামনায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে বামনা থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পরে অভিযানে নামে পুলিশ। পরে সাইফুল ও হৃদয় নামে দুজনকে গ্রেপ্তার করেন তারা। এছাড়া উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও ছিনতাই হওয়া অটোরিকশাটি। বৃহস্পতিবার রাতে বলয়বনিয়া গ্রামে ঈদগাহ মাঠের পাশের ডোবা থেকে উদ্ধার হয় আজিজুলের মরদেহ। নরসিংদীতে নিখোঁজের 5 ঘণ্টা পর ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। সকালে নরসিংদী মডেল থানায় শিশুটির পরিবার একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার রাত 11টার দিকে শহরের রাঙামাটি এলাকায় বাড়ির পাশের ডোবায় মেলে হাসিবের মরদেহ। স্বজনরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে খোঁজ মিলছিল না 3 বছর বয়সী হাসিবের। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর রাতে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে। দিনের আলোয় কাটছে তীর, রাতের আধারে উত্তোলন করা হচ্ছে বালু। বরিশালের কীর্তনখোলা নদীতে বর্তমান চিত্র এমনই। মাটি কাটার উৎসবে মেতেছে ইট ভাটার মালিকরা, আর অবৈধভাবে কোটি কোটি টাকার বালু তুলছে প্রভাবশালী সিন্ডিকেট। এতে নদী ভাঙনের সর্বস্ব হারানোর ঝুঁকিতে বহু পরিবার। মাত্র 2 মাস পর শুরু হবে ইট পোড়ানো। তাই বরিশালের 3 স্টার ইটভাটায় মজুত করা হচ্ছে ইটের কাঁচামাল কাদামাটি। ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে নদীর তীর থেকে। যমুনার ক্যামেরা দেখে যন্ত্রপাতি ফেলেই দৌড়ে পালায় কর্মচারী শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির চরকাউয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের এক প্রভাবশালী। টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা তার। শুধু 3 স্টার নয়, এই অঞ্চলের শত শত ইট ভাটার কাঁচামাল হিসেবে নদীর তীর ও আশেপাশের ফসলি জমি কেটে সাবার করা হচ্ছে। এবারে বেরিটাই কাটতে আছে, ওই বেরিবাদ বাইকে গেলেই তো দেখা আছে আমাদের ফসল আদি নষ্ট হয়ে যাবে, বালিঘরের দিকে পানি ঢুকে যাবে। এটা তো যারা দেখা যাইতেছে ইট ভাটার জন্য কাটতেছে, তাই আমাদের যারা স্থানীয় যাদের আছে তাদের তো ব্যাপক ক্ষতির আশঙ্কার মুখে পড়তেছে। নদীর তীরবর্তী বাসিন্দাদের কাছে আতঙ্কের আরেক নাম অবৈধ ড্রেজার। দিনের আলোতে শান্ত এই ড্রেজারগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে রাতের আধারে। রাত যত গভীর হয়, কীর্তনখোলা নদী থেকে উত্তোলন করা হয় লাখ লাখ ঘনফুট বালু। বালু উত্তোলনের ফলে নদীর বুকে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, দেখা দিয়েছে নদী ভাঙন। শহরের কোল ঘেঁষে বয়ে যাওয়া কীর্তনখোলায় বালুমহালের কোনো ইজারা নেই। তবে রাতের আধারে নদীর চরমোনাই, চরবাড়িয়া, চাঁদমারি, বিশ্ববিদ্যালয়, কালিজিরা এলাকা থেকে অর্ধশতাধিক ড্রেজার দিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। অভিযোগ আছে, এই অবৈধ ব্যবসার সাথে জড়িত রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালীরা। রাত্রে যেদিন ডাবল ট্রিপ হয়, এদিন 2টা যায় বা 4টে যায়, আমরা তো 2টা কোনোদিনই কিন্তু এটা কাটাইতেছে আপনার পাই। ভাঙতে ভাঙতে যাচ্ছে যে ড্রেজার চলে দিন 24 ঘন্টা ভাই, সব দিকে ওখানে থাকতে পারে। এলাকা আপনি যার দ্বার জিগেবেন, কেউ ঘুমাইতে পারে না রাত। ভাঙে বেশি দেখি কাটে, এটি ভাঙে বেশি। জমি জমা সবই আমাদের নদীতে বিলীন হয়ে গেছে একাধিকবার। আমাদের এই 4বারের পর আমরা এখানে পারে জমছি। কীর্তনখোলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং মাটি কাটা বন্ধে কঠোর অবস্থানের কথা জানালেন জেলা প্রশাসক। অবৈধ বালু উত্তোলন বা মাটি কাটা বিষয়ে যে অভিযোগ এসছে, তাতে আমরা প্রায় আপনার 12টি মামলা হয়েছে। প্রায় 9 লক্ষ
50,000 টাকা জরিমানা করেছি এবং 2 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও আমরা নিয়মিত যখনই আমরা খবর পাই তখনই আমরা নিয়মিত অভিযান চালাই। নদী রক্ষায় জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড, পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে কাজ করার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। আর কিছুদিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। গোপালগঞ্জে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। পূজা উদযাপনে সার্বিক প্রস্তুতি নিচ্ছে প্রশাসন সহ সংশ্লিষ্টরা। দিনক্ষণ গণনা শুরু হয়ে গেছে। মর্তে আসছেন দুর্গতি নাশিনী। দশভুজা দেবীর বিগ্রহ গড়তে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। কাঠামো তৈরির পর থেকে একটু একটু করে মূর্ত হয়ে উঠছে দুর্গার অবয়ব। প্রতিমার রূপ ফুটিয়ে তুলছেন গোপালগঞ্জের কারিগররা। 21 সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তার আগে শেষ করতে হবে রং তুলির কাজ। আমাদের এখানে কোনো সাম্প্রদায়িক কোনো সমস্যা নাই। নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব যে কর্মী আছে, আমাদের যে পূজার্থীরা আর কি, তারাই স্বেচ্ছায় তারা ভলান্টিয়ার সার্ভিস দেবে। প্রতি বছরের ন্যায় এবারও যেন আমাদের পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে। প্রতিমা কারিগররা বলছেন সব ধরনের কাঁচামালের খরচ বেড়েছে, তাই খাটুনির তুলনায় লাভ কম। আদি পেশা টিকিয়ে রাখতেই এখন কেবল প্রতিমা তৈরির কাজ করছেন তারা। মূর্তির কাজ, খড় এবং মাটি প্রথম পর্যায়ে কাজ শেষ, তারপরে এখন দুমাইটির কাজ শুরু করছি। আগামী 21 সেপ্টেম্বর থেকে মহালয়া, ওই দিনকে রঙের কাজ শুরু করা হবে। 5টা বানাইছি, আর 8টা বানাতে হবে, বুঝছেন। সব কিছুর দাম, বুঝছেন, যা দেয় তাতে কিছু হয় না। পূজার সব আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে প্রশাসনের সাথে বিভিন্ন মন্দির কমিটির সদস্যদের সভা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে সমন্বয়ের মাধ্যমে কাজ করার। গোপালগঞ্জ জেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতি জেলা। এখানে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই মিলেই এর আগে পরে সমস্ত উৎসবগুলো উৎসবমুখরভাবে পালিত হয়েছে। জেলার 5 উপজেলায় প্রায় 1300 মন্দিরে এবছর পূজার আয়োজন চলছে। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে জেলা প্রশাসন। প্রত্যেকটি পূজা মণ্ডপেই সিসিটিভি অলমোস্ট তারা স্থাপন করেছেন এবং প্রত্যেক পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক যারা থাকবেন তাদের মোবাইল নাম্বার সহ নাম সহ সেগুলো তালিকা আমাদের কাছে আসবে। এবছর গজে চড়ে মর্তে আসবেন মহিষাসুর মর্দিনী। 2 অক্টোবর বিজয়া দশমীতে দেবী কৈলাসে ফিরবেন দোলায় চেপে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।